দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব ক্রিকেট নিয়ে। অনেক আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। আসলে আজকের আলোচনার মূল বিষয় বিতর্কের মুখে ঘরোয়া ক্রিকেট। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সিনিয়র কোচ হাই পারফরম্যান্স ইউনিট বিসিবি দীপুর রায় চৌধুরী। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। আজকে কিন্তু আমি আসলে আপনাকে অনেক প্রশ্ন করব, অনেক আলোচনা করব, অনেক আড্ডা দিব। ওকে, দ্যাটস ফাইন। সো আই গেস ইউ আর রেডি। ইয়েস, ডেফিনেটলি। কারণ এই যে বিতর্কের মুখে ডিপিএল, বাংলাদেশ ঘরোয়া লিগ, এই জিনিসটা নিয়ে আসলে কথা আমরা অনেক আগে থেকে বলছি। আবারও 2025 এসেও আমাদের ঘরোয়া লিগ নিয়ে কথা বলতে হচ্ছে। ঘরোয়া লিগে আসলে যে ফিক্সিংয়ের ব্যাপারটা আমরা সবসময় দেখি, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি। তা আমরা এই জিনিসটা কন্টিনিউ হয়ে আসছে। এটার কি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না বিধায় কি এটা আসলে কন্টিনিউ হচ্ছে প্রতি বছর? ওয়েল, এটার অনেকগুলো কারণ আছে। দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেরকম আকসু, যে আপনি দেখবেন যে ফার্স্ট ক্লাস ম্যাচ সব জায়গার ভিতরে কিন্তু আকসু ইজ কিপিং আ ওয়াচ। আর তারা কিন্তু আমাদের কিন্তু সবাইরে কিন্তু তারা বলে ডুজ অ্যান্ড ডোন্টস, কি করা দরকার আছে, তো সেগুলো করা হয়। বাট প্রবলি হয়তো বা আমাদের যে প্রিমিয়ার লিগ, যে ডোমেস্টিক ক্রিকেটে যেটা আরেকটু যেটা নিচে আছে, নট দি ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিম ওর দি ফার্স্ট ক্লাস ম্যাচ, এই জায়গায় টাইম হ্যাজ কাম যে এইখানেও কিন্তু আমাদের অনেক কিছু এইভাবে ফলো, বিকজ এই যুগে কিন্তু এই যে এই সব জিনিসগুলো কিন্তু ওয়ার্ল্ড ওভার কিন্তু ইটস আ কনসার্ন। এটা খুব ডিসকারেজিং একটা ব্যাপার, ডেফিনেটলি স্পট ফিক্সিং বা যেটাই ফিক্সিং নিয়ে কথা হচ্ছে, এবং এটা নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে। আশরাফুলের মতো প্লেয়ার নিষিদ্ধ হয়ে গেছেন, মাঝখানে সাকিবকে নিয়েও কিন্তু সাকিব আল হাসানকে নিয়েও কিন্তু কথা হয়েছে। আমি আপনাকে আরেকজনের নাম মনে করে দিতে চাই, নারী ক্রিকেটেও ফিক্সিং ঢুকে গেছে। সোহেলি আক্তার কিছুদিন আগে ম্যাচ ফিক্সিং এর জন্য কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে ফিক্সিংটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এখানে আসলে দীপুরাই চৌধুরী, আপনি একজন হেড কোচ হাই পারফরম্যান্স ইউনিটের, এখান থেকে আসলে আপনারা কি মনে করেন যে এই জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দিন দিন, কেন? এখন এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে। যেটা আজকাল যে বুকিজ যে আছে, দি অ্যামাউন্ট অফ মানি তারা যে লোভ দেখায়, যেটা দে ট্রাই টু টেল ইউ দ্যাট আর ক্রিকেট খেলে কি লাভ, একটা ফেভার করো অ্যান্ড দ্যাট উইল বি গুড ইনাফ ফর দি rest of your life. But that's also, I don't think any cricketers will jump into it. এখানে কিন্তু মেন্টরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে যে আপনি বলছেন আশরাফুলের ব্যাপার, আপনি চামেলি আক্তার ওয়াজ উইথ ডাকনাম চামেলি, মানে সোহেলি আক্তার। সো ও আমার সাথে কিন্তু এশিয়ান গেমসে 2000-এ ছিল। তো সে কিন্তু একটা ভালো অফ স্পিনার ছিল অ্যান্ড শি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। বাট প্রবলি যে একটা সময় হয়তোবা সে প্রপারলি গাইডেড হয় নাই। এইসব কিন্তু বেশিরভাগই হয় মিসগাইডেড ব্যাপার। তো আমি যেটা স্ট্রংলি বলবো যে এটা টু ওয়ে আছে। একটা তো আছে যে আপনার মেন্টরিং, এইটা তো করতেই হবে। এই জায়গায় আই থিঙ্ক ক্রিকেট বোর্ড আরো নজর দেবে। দীপুরাই চৌধুরী, আপনি মেন্টরিং এর কথা বলছেন, ঠিক আছে, আমি মানলাম যে মেন্টরিং বা একজনকে মোরাল যে শিক্ষাটা দেয়া বা নৈতিকতা যে শেখানো, সেইটা আপনারা শেখানোর চেষ্টা করছেন। কেউ শিখছে, কেউ শিখছে না। এখন যদি আমি শাস্তিতে আসি, ঘরোয়া লিগে আমরা কিন্তু অনেক বছর ধরে প্রতি বছরে একটা বিতর্কের সৃষ্টি হয় ম্যাচ ফিক্সিং নিয়ে। আমরা সাকিব আল হাসানের একটা অ্যাকশন দেখেছি, তিনি লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। আলটিমেটলি আমরা কিন্তু এমন কি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এই পর্যন্ত দেখেছি যেটার জন্য কোনো ক্রিকেটার ভয় এই জিনিসটা করবে না? কারণ এই প্র্যাকটিসটা ঘরোয়া ক্রিকেটে কিন্তু অনেক বেশি হচ্ছে। ওয়েল, নাও ইজ দি নিড অফ দি আওয়ার যে আমাদের ডোমেস্টিকে যে খেলা, স্পেশালি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, এখানে কিন্তু উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং, যেখানে প্রপারলি ইনভিগেস্ট অ্যান্ড প্রোবের থ্রুতে এখানে কিন্তু যদি কেউ অন্যায় করে থাকে সেটা শাস্তি ইনশিওর করা দরকার। ইয়েস, ডেফিনেটলি। 2025 এসে আমরা বলছি করা দরকার, না আমি বলতেছি যে এখন আপনি দেখবেন যে অলরেডি দে আর সামন, 2 cricketers have been summoned
অলরেডি মানে আজকেরও পেপারে আমি দেখছি। আমার হাতে একটা প্রতিবেদন আছে এই রিলেটেড, একটু দেখে আসতে পারি? ওকে, শিওর। তো দর্শকদেরকেও দেখে আসতে চাই যে আসলে ঘরোয়া ক্রিকেটে কিন্তু সম্প্রতি একটা ম্যাচে কিন্তু ঘটনা ঘটেছে, দুজন ক্রিকেটার এগেনস্টে কিন্তু অ্যালিগেশনটা এসছে যে তারা আসলে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত। এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, একটু সেই প্রতিবেদনটা একটু দেখে আসতে চাই। শস্যের মধ্যেই ভূত, দেশের একমাত্র লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। আর এই লিগেই পারফর্ম করে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। বিপিএল এর পর এবার ডিপিএল এও সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জন উঠেছে। ম্যাচ ফিক্সিং এর মতো কর্মকাণ্ডের শঙ্কা আছে টুর্নামেন্টেও। আলোচনার জায়গা দখল করেছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে একটি আউটের ধরন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আউটের ভিডিও ছড়িয়ে পড়ার পর ম্যাচ পাতানো কিংবা ফিক্সিং এর মতো সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা। সেই অস্বাভাবিক ঘটনাটি খতিয়ে দেখার বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডে হাজির আকসুর কর্মকর্তারাও এই ঘটনার তদন্ত করতে কথা বলেছেন অভিযুক্ত ক্রিকেটারদের সাথে। এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানান, অভিযোগ প্রমাণিত হলে কঠোর অবস্থানে যাবেন তারা। এখানে জড়িত যারা আছে সবার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। ইনভেস্টিগেশনে একটা রেজাল্ট আসবে, সেটার উপর একটা রিকমেন্ডেশন আসবে, সেই অনুযায়ী আমরা এক্সিকিউশনে যাব। ভাইয়া, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখছেন তারা, জানিয়েছেন সালাউদ্দিন। আমরা তো ধরেন টিমগুলোর সাথে একটা মিটিং করি সব সময়, হ্যাঁ, যে টুর্নামেন্ট শুরুর আগে এগুলোর প্রোজ এন্ড কনস। তো এখন তাহলে ভবিষ্যতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপ্টেন্স ব্রিফিং এও কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে বলে দিই। হ্যাঁ, ক্যাপ্টেন্স ম্যানেজারদের যে একটা ব্রিফিং হয় ট্রফি আনবিলিং এর দিন, তো এটাকে একটা দৃষ্টান্তমূলক কিছু একটা করতে হবে যাতে মানুষ ভবিষ্যতে এটা করার চিন্তা না করে। অন্যদিকে ক্রিকেটের স্পিরিট রক্ষার্থে ওই ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের তদন্ত কমিটিকে সহযোগিতা করার প্রয়োজন বলে মনে করেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। একজন ম্যাচ রেফারি এবং আম্পায়ার তারাও কিন্তু মাঠের থেকে সকল জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে সুপারভিশন করেন। তাদের কাছেও যদি মনে হয় ইট ইজ আন্ডার সাসপেক্ট, দে ক্যান রিপোর্ট অ্যাকর্ডিং টু দেয়ার অবজারভেশন। এই ঘটনায় নিজেদের ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। দীপু রায় চৌধুরী, দেখছিলাম যে আসলে খুব দুঃখজনক ব্যাপারগুলো যেগুলো আসলে সম্প্রতি ঘটেছে, কি বলবেন? না, আমি যেটা শুনলাম যে অ্যাকচুয়ালি যে ক্রিকেট বোর্ড তাদের যে স্ট্যান্স অ্যান্ড তারপরেও যে দেবতর পাল যেটা বলছে কারেক্টলি বলছে, অ্যান্ড ডেফিনেটলি ইট শোজ দ্যাট বিসিবি কিন্তু জিরো টলারেন্সে চলে গেছে। অ্যান্ড আই নো ফর শিওর যে কারেন্ট যে এখন বিসিবি প্রেসিডেন্ট ফারুক, হি ইজ আ ভেরি আই ওয়ন্ট সে স্ট্রিক্ট গাই, বাট সে কিন্তু অন্যায় কোনো জিনিস কিন্তু সহ্য করে না, স্ট্রেট ফরওয়ার্ড। এক সময় ফুটবল খুব জমজমাট ছিল, ফুটবলটা কিন্তু আস্তে 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 অনেকটা রং হারিয়েছে, আবার সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে এখন। ক্রিকেট, ঘরোয়া লিগ হচ্ছে একটা ক্রিকেটের প্রাণ বলা হয়, একটা দেশে ক্রিকেটের প্রাণ বলা হয়। ঘরোয়া লিগের ক্রিকেটের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার পাইপলাইন কতটা সমৃদ্ধ হবে। সেই ঘরোয়া লিগের মান নিয়ে প্রতি বছর কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে, এটার মনিটরিংটা আসলে কতটুকু হচ্ছে? আপনি কি স্যাটিসফাইড এই ঘরোয়া লিগের এই ক্রিকেটের মান নিয়ে? এখান থেকে কি আসলে কোয়ালিটি প্লেয়ার বের করা সম্ভব? ওয়েল, দেখেন এখানে কিন্তু অনেকগুলো জিনিস ম্যাটার করে। ফর ইনস্ট্যান্স যেমনি দ্যাটস গেম ডেভেলপমেন্ট রাউন্ড দ্য, তাদের এজ গ্রুপ দিয়ে তারা নার্চার করে। তো আন্ডার 19-এ পরে দে গো টু এইচপি, হাই পারফরমেন্স, দেন there's a Tigers. So there's a big process which goes, and সেটা I don't think that there is any gap in that. কিন্তু যে প্রবলেমটা যেটা হয়, যে ফর ইনস্ট্যান্স আপনার কিছু জিনিসগুলো ইনশিওর করতে হবে। যেমনি ফর ইনস্ট্যান্স যে আমরা যদি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি, সবথেকে বেশি জীবন মানে প্লেয়ারদের কিন্তু লাইভলিহুড রিমেন্স, ওর যে এক জায়গায় শো করার জন্য সবাই তো এইচপিতে চান্স পাবে না। সো টু শো দেয়ার ওয়ার্থ ইট ইজ দি প্রিমিয়ার লিগ অ্যান্ড ঢাকা লিগগুলো। এখন আপনি যদি দেখেন যে ঢাকা লিগ হ্যাজ দ্য স্ট্রাকচার ইজ অল অ্যাবাউট দ্য ক্লাবস। তো এখন এই জায়গাতে স্ট্রাকচার করা কিন্তু যেমনি মনে করেন একটা প্লেয়ার একটা মিনিমাম একটা কত টাকা পাবে একটা প্লেয়ার, ওয়েদার হিজ গট আ চান্স অর নট, যে তার স্কোয়াডে থাকলে এত পাবে। তারপরে
অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স একটা স্ল্যাব থাকতে হবে, যেরকম আমরা ডিপিএল ইসের ভিতরে দেখি যে আমাদের বিপিএল এর ভিতরে যেরকম থাকে একটা স্ল্যাব, এরকম আমার মনে হয় এরকম এগুলো করে দেওয়া উচিত। যে কোনো প্লেয়ারই ওখানে ঢুকবে সেটা বিসিবি তারা অ্যানালাইজ করবে যে তার পারফরম্যান্স অনুযায়ী বিকজ সে পেমেন্টটা পাবে। এক্স্যাক্টলি, বিকজ অল দ্য প্লেয়ার্স কিন্তু বিসিবির এই স্ট্রাকচার দিয়ে আসতেছে, যেটা মানে এজ গ্রুপ অ্যান্ড বিভিন্ন জায়গায়। সো দে উইল সে দ্যাট হ্যাঁ এই প্লেয়ারে এত পাওয়া উচিত। আর নিশ্চিত করতে হবে পয়সাটা, যে অনেকগুলো ক্লাবস দে ডোন্ট, অর মেবি তারা ক্লাব করতেছে তাদের স্পন্সর ঠিক হচ্ছে না, এই জায়গাটা এই গ্যাপটা কিন্তু দীপরাজ চৌধুরী একসময় আপনিও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন, সেই সময় অনেক জমজমাট ছিল। সেই আমি যেটা একটু আগে বলছিলাম সেই জায়গাটা থেকে কিন্তু এখন আসলে ডিপিএল নিয়ে অনেকে এখন মাথাও ঘামান না যে আসলে কি চলছে। আমি যদি ক্রিকেট ভক্তদের কথা বলি, সে মান হারাতে হারাতে এখন এই পর্যায়ে এসছে। আপনাদের সময়কার ডিপিএল আর এখনকার ডিপিএল এই যে পার্থক্যটা, এটা আপনি আসলে কিভাবে দেখেন? এই কারণটা কি? দিনে দিনে তো আসলে জনপ্রিয়তা বাড়ে, আমাদের কিন্তু জনপ্রিয়তা দিনে দিনে কমছে। ওয়েল, এখানে অনেকগুলো কারণ আছে। যেমনি একটা কারণ আমি যেটা বলি, যেটা এখন বাখার যে গ্রাউন্ডের কিন্তু খুব শর্টেজ ক্রাইসিস। এখন দেখা যায় যে বেশিরভাগই যেটা গেমগুলো হচ্ছে বিকেএসপি, ইট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, আর ওইখানের ভিতরে রেস্ট্রিকশন আছে, যে কেউ ঢুকতে পারে না। সো ওইখানে গেটের থেকে যে কোনো মানুষ যে সাপোর্টার যাবে সেটার কিন্তু কোনো স্কোপ নাই ফর সেফটি রিজনস। সো আমি মনে করি যে এটাও একটা ওয়ান অফ দ্য রিজনস, যে যার জন্য কিন্তু মানুষ কিন্তু খেলা দেখার ইচ্ছা থাকলেও কিন্তু যেতে পারতেছে না। আর আরেকটা জিনিস যেটা আছে, that আমি মনে করি এটার জন্য যে ক্রিকেট বোর্ড দে আর ট্রাইং ভেরি, আমাদের যে সিটির ভিতরে যদি আমরা মাঠগুলো যেরকম করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি, যেমনি আমাদের যে নতুন স্টেডিয়াম যেটা হচ্ছে, তো সেই স্টেডিয়ামটাও যদি হয়ে যায়, অ্যাটলিস্ট আমি মনে করি যে গ্রাউন্ডগুলো করে দিক। হয়তো স্টেডিয়াম আর এইগুলো করতে, ফ্যাসিলিটি করতে কিন্তু সময় লাগবে, কিন্তু যদি মাঠ ওখানে দুইটা আছে, দুইটা যদি করে দেয় তাও কিন্তু কাছাকাছি একটা ভালো। আমি যদি একটু ম্যাচ ফিক্সিং আবার ফিরে আসি, ম্যাচ ফিক্সিং নিয়ে কিন্তু বর্তমান ক্রিকেটার এবং যারা সাবেক ক্রিকেটার আছেন তারা কিন্তু এটা নিয়ে সরাসরি কথা বলেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন। একটু দেখে আসতে চাই যে আসলে ম্যাচ ফিক্সিং নিয়ে শাহরিয়ার নাফিসও কিন্তু কথা বলেছেন, কি বলেছেন একটু দেখে আসতে চাই। গেল আসরের বিতর্কিত বিপিএল এর প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগে। বিপিএল এ পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের অনুশীলন বর্জনের দেখা মিলেছে ডিপিএলেও, গন্ধ উঠেছে ম্যাচ ফিক্সিংয়েও। মিরপুরে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। শাহিনপুকুরের জয়ের জন্য প্রয়োজন 6 রান আর গুলশানের 1 উইকেট। এমন সময় ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ক্রিজ থেকে বেরিয়ে আসায় ওয়াইড করেন নাইম ইসলাম। সাব্বির পরাস্ত হলে গুলশান ক্লাবের উইকেট রক্ষক আলিফ হাসানের হাতে চলে যায় বল। তিনি প্রথম চেষ্টায় স্টাম্প ভাঙতে না পারলেও ব্যাটার দাগের ভিতরে ব্যাট নেওয়ার চেষ্টাটুকু ঠিকমতো করেননি, এমন ভিডিও হয়েছে ভাইরাল। মিনহাজুলের এই বিতর্কিত আউট দেখে ধারাভাষ্যকারের কণ্ঠে বিস্ময়, যে আউট দেখে ম্যাচ পাতানোর প্রশ্ন তুলতেই পারেন যে কেউ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ইমরুল কায়েসকে। তিনি লিখেছেন, এমন আউট লজ্জার, বাংলাদেশ ক্রিকেটকে করেছে কলঙ্কিত। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে এই ব্যাটার তুলেছেন প্রশ্ন। তিনি লিখেছেন, এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে? যারা মাঠে নামার আগে ম্যাচের ফয়সালা করে নেয়, তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয়? সরব হয়েছেন অন্যরাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। ডিপিএলে এই বিতর্কিত ঘটনায় তিনিও সমালোচনা করতে বাদ যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। আউটের ভিডিও দিয়ে ক্যাপশনে ছোট করে লিখেছেন, সি, এই ঘটনা তাকেও লজ্জিত করেছে। জিয়াদ আল হাসান, নিউজ 24। ঠিক ইমরুল কায়েসের মতো একই প্রশ্ন আমি করতে চাই, যে যারা খেলার আগেই ফয়সালা করে ফেলছেন ভবিষ্যতে ইনারাই জাতীয় দলে কেউ না কেউ খেলবেন, পাইপলাইনে তারাই ঢুকবেন, আসলে ফিউচার ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট কতটা নিরাপদ? ওয়েল, আমি অ্যাজ ফার অ্যাজ দ্য সিলেকশন প্রসেস ইজ কনসার্ন, সেখানে ইট হ্যাজ নাথিং টু ডু, বিকজ সিলেক্টার্স আর ভেরি অনেস্ট। আর সিলেকশন প্রসেস প্লাস এখন দেয়ার ইজ আ মিডিয়া। আমি যদি হুট করে যদি একজনের জায়গায় যদি আরেকজনের দেয়, দেয়ার উইল বি অ্যান ওপেন ক্রিটিসিজম। তো আপনি যদি খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু আগে নিচের লেভেলে কিন্তু ছিল, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন।
তো দ্যাট হ্যাজ বিন অ্যাড্রেসড। আর আপনি একটা জিনিস দেখবেন যে কোয়ালিফাইং আগে একটা দুটো খেলতো, এখন 60টা টিম খেলতেছে কোয়ালিফাইং। সো দি প্রেজেন্ট বোর্ড এটা কিন্তু যেমনি দে হ্যাভ টেকেন দ্য স্টেপস। আচ্ছা, এটা কি আসলে বিসিবির জন্য একটু টাফ হয়ে যায় কিনা যে এই মনিটরিংটা করা, বা এটা কি অ্যাকচুয়ালি বিসিবির তো কাজ না, যে বিসিবি হয়তো বা তাদের চোখে পড়লে তখন তারা এটা নিয়ে একটা স্টেপ নিবে কিংবা শাস্তির মুখোমুখি ক্রিকেটারদের করবেন, কিন্তু পুরো ঘরোয়া লিগটা কি আসলে এই মনিটরিংটা কি বিসিবির পর্দায় কিনা? Definitely BCB is the guardian of our cricket. So BCB has got different committees, like for Metropolis Cricket, CCDM there is, and different issues আছে। তো সেটাও যে আমাদের অনারেবল বোর্ড ডাইরেক্টরসও তাদের ভিতরে চেয়ারম্যান থাকে, ইয়া যেটা ডিফারেন্ট কমিটিস থাকে, দে ওভারসি। বাট আই এম শিওর দেয়ার সো মেনি প্রবলেমস, যেটা এখন কিন্তু অনেক কিছু ফ্ল্যাশ হচ্ছে, যেটা কিন্তু ইন অর্ডারে আপনি যদি দেখবেন দেয়ার হ্যাভ বিন সাম, অ্যাজ আই সেড বিফোর, যে অনেকগুলো ভালো স্টেপ, যেটা যে প্লেয়াররা কি করতো, এতগুলো একাডেমি আছে প্র্যাকটিস করতো কিন্তু কোনো খেলা হতো না। তো একটা কোচ কতক্ষণ শিখাবে যতক্ষণ পর্যন্ত তারা ম্যাচে, প্লাস অ্যাজ ইউ নো দ্যাট ঢাকাতে কিন্তু মাঠের খুব অভাব, মানে ভেরি স্কেয়ারসিটি। সো এইসব জায়গার ভিতরে তো এইসব যদি খেলা না হয়, তাই না, আমি কিন্তু ফলো করি অ্যান্ড খুব ভালো লাগতেছে যে 60টা টিম খেলতেছে কোয়ালিফাইং, অ্যান্ড বাচ্চারা কিন্তু এভরিবডি ওয়ান্টস টু প্লে অল ওভার বাংলাদেশ। সো এটা কোচেসদের জন্য খুব ভালো, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি আপনি যদি না পার্টিসিপেট করেন, আপনি কোয়ালিটি না খেললে কেমনি বের হবে? ইনশোর কি হচ্ছে কোয়ালিটিটা? দীপরাজ চৌধুরী, আমরা যদি একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই কিংবা অন্য দেশগুলোর দিকে তাকাই, তাদের ঘরোয়া লিগ যে পরিমাণ জমজমাট বা যে ওখান থেকে যে পরিমাণ পাইপলাইন সমৃদ্ধ হয়, বাংলাদেশে উল্লেখযোগ্য আপনি কি কিছু প্লেয়ার বলতে পারবেন যে একদম ঘরোয়া লিগ থেকে উঠে এসে যারা এখন বাংলাদেশ টিমকে সার্ভ করছে? লিগের ভিতর দিক দিয়ে তো অলমোস্ট অল দ্য প্লেয়ার্স, আপনি মেহেদি মিরাজ বলেন, শান্ত বলেন, এরা তো গেম ডেভেলপমেন্টের থেকে, এজ গ্রুপের থেকে সব প্লেয়ারই যারা আছে সব গেম ডেভেলপমেন্টে খেলে তারপরে ক্লাব ক্রিকেট দিয়েই কিন্তু তারা ডোমেস্টিক ক্রিকেট দিয়েই উঠছে। ঠিক আছে, কিন্তু যে মানটার কথা আমি বলছি, যে আমাদের ঘরোয়া লিগের যে আসলে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা কি আসলে আপনার ফিউচার বা বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন কতটুকু সমৃদ্ধ করবে? দেখেন, আমি আগে বলি, ইফ ইউ লুক ব্যাক 2 years ব্যাকে যে আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, ইভেন লিগ ক্রিকেট খেলতাম, যে টস ম্যাটার করতো, যে টস জিততো সেই ম্যাচেস যতই, বিকজ ওই উইকেটগুলো ওয়াজ নট আপ টু দ্যাট স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি দেখবেন যে রিসেন্ট এখন যদি দেখেন যে এখন ইটস ইমপ্রুভিং। এখন কিন্তু এখন না, যদি একটা ভালো বল যদি না করি, তাহলে ভালো বল না করি, তাহলে কিন্তু আমি উইকেট পাবো না, আমি সার্ভাইভ করবো না। তো এখন বোলার্স আর অলসো হ্যাজ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, অ্যান্ড ব্যাটসম্যানও যদি ওরকম যদি ট্রু উইকেট না পায়, তো তারা তো অ্যাটাকিং ক্রিকেট খেলবে না, অ্যাটাকিং ক্রিকেট শিখবেই না। 6-4 যখন মারবে, এই জায়গাটাই হয়তো দীপরাজ চৌধুরী আমরা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, আইপিএল যদি দর্শক এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অনে কথা বলছি ঘরোয়া ক্রিকেট নিয়ে, এবং আমার সঙ্গে আছেন দীপু রায় চৌধুরী, সাবেক ক্রিকেটার এবং হাই পারফরমেন্স ইউনিটের হেড কোচ। কথা বলছিলাম ভাইয়া বিরতিতে যাওয়ার আগে আসলে ম্যাচ ফিক্সিং নিয়ে একটু আরেকটা বিষয়ে কথা বলতে চাই। ঘরোয়া ক্রিকেট লিগে সম্প্রতি দেখা গেছে পেমেন্ট ইস্যু, যে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা কিন্তু বয়কট করেছেন, তাদের প্র্যাকটিস বর্জন করেছেন, এবং তারা বলেছেন তাদের পেমেন্ট তার ঈদের আগে তাদের বোনাস থেকে শুরু করে বেতন থেকে শুরু করে কিছুই দেওয়া হয়নি, এই জন্য তারা বর্জন করেছেন তাদের প্র্যাকটিস। এই জিনিসগুলো বাংলাদেশে ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেট লিগে এখনো কেন হবে? কিছুদিন আগে বিপিএল এ সেম বিতর্ক হয়েছে। সো এটা কি আসলে বহির্বিশ্বে কিংবা ক্রিকেটের ভাবমূর্তি আসলে কতটুকু নষ্ট হচ্ছে? ওয়েল, আপনার প্রশ্নের জবাবের আগে আমি একটা জিনিস বলি, আই এম নট হেড কোচ অফ হাই পারফরমেন্স, আই এম আ সিনিয়র কোচ অফ হাই পারফরমেন্স। আপনার যেটা প্রশ্ন ছিল সেটার অ্যাকচুয়ালি যে ভাবমূর্তি, তো ডেফিনেটলি এটা, বিকজ যে একটা প্লেয়ার কিন্তু এত কষ্ট সারা বছর সে কিন্তু প্র্যাকটিস করতে হয়। ক্রিকেট এমন না যে আমি এক সপ্তাহ আগে ইয়া 15 দিন প্র্যাকটিস করে কিন্তু আমি আমার যে এটা এক্সপেকটেশনস আছে ইয়া রোল আছে, আই ক্যান প্লে, এটা সারা বছরই কিন্তু প্র্যাকটিস করতে হয়। অ্যান্ড আজকাল যেহেতু ক্রিকেট ইজ রাউন্ড দ্য ইয়ার, সো একটা প্লেয়ারের পিছনে কিন্তু অনেক খরচ আছে, যে গিয়ার্সের দাম এত বেশি, প্লাস ফুড, ট্রাভেলিং,
সবকিছু কিন্তু তার মেনটেন করতে হয়, প্লাস ফ্যামিলি, সবারই তো থাকে যে একটা ফ্যামিলি আছে। সো আপনি যদি এই কষ্ট করে যখন লিগে খেলতে আসছেন একটা ক্লাবের ভিতরে, ইটস কাইন্ড অফ আ ড্রিম they want to see into a reality। ওই সময় যখন হি ইজ ওয়ারিড উইথ যে মানি, সারাক্ষণ যদি চিন্তা করে যে প্লেয়ার্স স্টার্ট ডিসকাসিং এই টাকা পাবো কখন, তারা যেমনি হয়তো বলে যে আচ্ছা ঠিক আছে সাইনিংয়ে এত পয়সা পাবেন, মিডে এত পাবেন, অ্যান্ড লাস্ট ম্যাচের আগে ইউ উইল গেট দিস মানি। সো দোজ আর দ্য প্রমিসেস মেড বাই দ্য ক্লাবস, কিন্তু ইন রিয়ালিটি for 1 or 2 ক্লাব ছাড়া কিন্তু এটা এইভাবে নাই। অ্যান্ড আই এম শিওর ইফ ইউ লুক এট, যদি হার্ডলি ইউল ফাইন্ড 2 to 3 ক্লাবস হয়তো বা দে হ্যাভ মেনটেন্ড, ইভেন দ্য উমেন্স ক্রিকেট যারা আছে, ওয়্যার আর দ্য পেমেন্ট অফ দ্য প্লেয়ার্স। তাহলে এই যে যারা এই দলগুলোর দায়িত্ব নিয়ে আসছে, প্যারাটেক্স স্পোর্টিং ক্লাবের মতো যে দলগুলো আসছে, তাদেরকে আসলে তাহলে কি দেখে দল দেওয়া হচ্ছে? দেখেন এটা তো একটা প্রসেস, আর তারা তো এমনিতে টিম আসে নাই যে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন উঠে কোয়ালিফাই করে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগে আসছে। বাট এখানে জিনিসটা হলো যে দে হ্যাভ টু বি সিকিউরড। প্লেয়ার্সদের কিন্তু অনেক সময় কোনো থাকে না, হেল্পলেস থাকে, যে অনেক প্লেয়ার আমি এইবারও দেখছি যে উমেন্স ক্রিকেটে দেখছি মাগনাও খেলছে, because they had no other way, at least ওরা যদি না খেলে they will be lost, ইয়া তাদের চোখে পড়বে না, তাদের স্বপ্ন ভেঙে যাবে, পাবে না। So yeah, so many things, they are under 19, there is emerging so many things, কিন্তু they want their performance, তারা কষ্ট করে খেলতেছে, but they are not getting the return। একটু দেখে আসি যে আসলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা যে বয়কট করেছেন তাদের প্র্যাকটিস, তারা আসলে কি বলতে চাচ্ছেন একটু দেখে আসি। বেতন বোনাস না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন বন্ধ করে দিলেও খেলা বন্ধ হয়নি। বেতন বঞ্চিত হয়েও খেলেছেন 9 ম্যাচ, ঈদের আগেও মেলেনি পাওনা টাকা। অবশেষে মুখ খুললেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবিতেও লিখিত অভিযোগ দিয়েছেন পার্টেক্সের বেশ কয়েকজন ক্রিকেটার। বিসিবির কাছে অলরেডি আমরা সবাই যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাজান নাফিজ ভাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা যে আমাদের ক্লিয়ার করা হোক। পরিবার থেকে দূরে ক্রিকেটের জন্য এই জায়গায় আসি, খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি, একটা প্লেয়ার আমাদের রুজির জায়গা হচ্ছে এটা, তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয় তাহলে আমাদের কি করার আছে আপনারা বলেন। ক্রিকেটারদের অভিযোগ, কোনো পাওনা না পরিশোধ করেই নতুন করে ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে বৃহস্পতিবারের ম্যাচে মাঠে নামাতে চায় ক্লাব কর্তৃপক্ষ। যদিও তা স্বীকার করে ক্লাবটির কোচ শোনালেন ভিন্ন কথা। তারাই খেলবে, এটা তারা একটা মনে করছে, রাগারাগি করছে অফিসিয়ালদের সাথে, তো এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বিপিএল এর পর ডিপিএলও ক্রিকেটারদের পাওনা নিয়ে নাটক। প্রতি বছরই ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রশ্ন উঠেছে, সিসিডিএম এর নজরদারি কোথায়? সিসিডিএম এটা জানার কথা না, যদি এরকম কিছু হয় তাহলে তো আমরা জানবো। আমি আপনার কাছে ফার্স্ট শুনলাম ভাইয়া। এমন পরিস্থিতি না বদলালে শুধু একটি ক্লাব নয়, ক্ষতিগ্রস্ত হবে দেশের ঘরোয়া ক্রিকেট। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বিসিবির নজরদারি, আসলে বিসিবির মনিটরিং আসলে কতটা হচ্ছে, যে বিপিএল এ এত বিতর্ক সৃষ্টি হলো, যেখানে আমাদের কিন্তু বহির্বিশ্বে আমাদের ক্রিকেটের আসলে অনেক ইমেজ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, এবং ইন ফিউচার আসলে অনেকে বলছেন যে বিদেশি প্লেয়াররা যখন বিপিএল এ খেলতে আসবে হয়তো অ্যাডভান্স ছাড়া খেলতে আসবেন না। ওয়েল, ঠিকই বলেছেন, কিন্তু আমি যেমনি একটু ওই সামনের দিকে পিছনের দিকে যাই, যে এই যে এখন পার্টেক্স নিয়ে যেটা হলো, আই এম এগেনস্ট নট প্লে, যে খেলবো না এটা না, যেহেতু আমি অ্যাজ আ প্লেয়ার আমি জানি, অর অ্যাজ আ টিম ম্যানেজমেন্ট আমি জানি দ্যাট দেয়ার ইজ বিসিবি কিন্তু মনিটর করে, যে আমি যদি না খেলি তো কি হবে, টিম স্ক্র্যাচ করলে তো ওই টিম তো আর খেলতে পারতেছে না। হ্যাঁ, এখানে প্লেয়ার খেলে যেটা বিসিবির জানাইছে, দ্যাটস দ্য রাইট থিং, তারা খেলতো। একটা ম্যাচ একটা প্লেয়ার যদি না খেলে তার পারফরমেন্সও তো একটু পিছায় যায় না। তো আমি মনে করি যে ক্লাবের যে প্রবলেমস অথবা যেটা, এটা বোর্ড অ্যান্ড ক্লাব কথা বলে কিন্তু দেয়ার হ্যাজ বিন সাম গ্যাপ, যে দুইজনের স্টেটমেন্ট, ক্লাবের স্টেটমেন্ট একরকম, প্লেয়ারদের একরকম। প্লেয়াররা যদি বয়কট না করতো প্র্যাকটিস, তাহলে বিষয়টা এভাবে সামনে আসতো কিনা?
না না, প্লেয়ার্স আর অলওয়েজ ওয়েলকাম, তারা যায় না বোর্ডের কাছে, যে আপনি মনে করেন যে আমাদের প্রেসিডেন্ট আছে, সিইও আছে, ফাইম আছে, তাদের কাছে যাইতে তো তাদের তো কোনো বাধা নাই, তারা বোর্ডে আছে, অ্যাজ ইউ অল অলসো নো ভেরি ওয়েল। তো তারা তাদের গ্রিভেন্সগুলো প্লেস করতো। তো এতে পারফরমেন্সটা কার খারাপ হচ্ছে? যে খারাপ হচ্ছে এক নম্বর হলো প্লেয়ারদের, সে ম্যাচ না খেলে একটা ম্যাচ কম খেলছে, ইয়া দুইটা ম্যাচ কম খেলছে, আর একটা ক্লাবের ইমেজ নষ্ট হইছে। একটা ক্লাবের ইমেজ নষ্ট হওয়াটা এখানে উচিত কিনা, কারণ তার প্লেয়ারদেরকে তারা পেমেন্ট করছে না যেটার জন্য তারা খেলছে, তাদের ঈদের আগে একটা বোনাস পর্যন্ত দেওয়া হয়নি, প্লেয়াররা বারবার চেয়েছেন তাদেরকে, সেখানে কোনো কোঅপারেশন করা হয়নি। এখানে প্লেয়াররা তাহলে কি করতো? যদি মানে তাদেরও তো আসলে আপনি যেটা একটু আগে বললেন ক্যারিয়ার ছোট, তারাও তো পয়সার জন্যই খেলে। সো এই বিষয়টা তো বিসিবির কানে এর আগেও গেছে, তো সেই সলিউশনটা হয়তো তারা পাননি দেখে এত বড় স্টেপ নিতে তারা বাধ্য হয়েছেন। ডেফিনেটলি বিসিবি হ্যাজ টু স্টেপ ইন টুডে অর টুমরো, ইট হ্যাজ টু, ডেফিনেটলি। হ্যাঁ এটা আর কোনো উপায় নাই। যদি প্লেয়ার তো দে আর প্রফেশনাল, তারা অন্য ক্যারিয়ার না করে তার ক্রিকেটে আসছে, এখন ওই প্লেয়ারের কিন্তু যে এতগুলো স্টেপ আসার পরে এখন অন্য ক্যারিয়ারে তো যেতে পারবে না, সে যেতে পারবে না, ইটস বিকজ হি ইজ নট ট্রেইনড, অনলি তার মাইন্ড বলেন সব কিছু হলো ক্রিকেটের উপরে। এখন আমাদের প্লেয়ারদের যদি আপনি যদি দেখেন যে গার্জিয়ান ইজ দি বিসিবি, সো বিসিবি হ্যাভ টু ডেফিনেটলি, অ্যান্ড আই এম শিওর বিসিবি কিন্তু খুব সিরিয়াসলি চিন্তা করতে আছে, যেটা হয়তো 2 দিন আগে করে না, কিন্তু দিস ইজ দি নিড অফ দি আওয়ার। হ্যাঁ এখন ডেফিনেটলি ইউ উইল সি দি চেঞ্জেস, ইউ উইল সি দি রেজাল্ট। আমি মনে করি যে ভালোর দিকে যাবে, বিকজ যেহেতু board will be very serious, so they will negotiate with the talk with the club officials. আমরা আশা করি যে এই প্রবলেমগুলো আসলে পরবর্তী সময় যাতে রিপিট না হয়, যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো যাতে রিপিট না হয়, আমরা কিন্তু সেটাই দেখতে চাই। হাই পারফরম্যান্স টিমের সাথে আছেন সিনিয়র কোচ হিসেবে, আপনার কাছে একটু জানতে চাই যে হাই পারফরম্যান্স যে ইউনিটগুলো যেখানে প্র্যাকটিসগুলো হয়, একসাথে কত প্লেয়ার প্র্যাকটিস করেন, কিংবা আপনাদের ওখানে ফ্যাসিলিটিসগুলো কেমন? ওয়েল, আমাদের এখন যদি ট্রু ফ্যাসিলিটিস বলেন, একমাত্র যে আমাদের স্টেডিয়ামের ভিতরে যেটা একাডেমি মাঠ আছে, আর আরেকটা আছে ওইদিকে যে রিজার্ভ ফর দি ন্যাশনাল টিম, যেটা অথবা ট্যুরিং টিম যখন আসে তো তখন যেটা আউটডোর নেটসগুলো যেগুলো আছে, দ্যাট ইজ রিজার্ভ ফর স্পেশাল ওকেশন, বাট ইট ইজ নট ইনাফ। আমি একসাথে কতজন প্র্যাকটিস করে আপনার আন্ডারে? Well, we have a squad of 30. দীপুরাই চৌধুরী, আমার প্রশ্নটা আসলে এখানে রাইট, আমার এখানে একটু প্রশ্নটা ছিল যে আপনারা যখন 30 জন একসাথে প্র্যাকটিস করছেন, ওইটা কি আসলে কতটুকু ফ্রুটফুল হচ্ছে? এই 30 জনকে কি ছোট ছোট গ্রুপ করে, যেহেতু হাই পারফরমেন্স ইউনিট, এটা কি কখনো মানে আপনারা এভাবে ভেবে দেখেছেন কিনা, কিংবা এভাবে ভেবে রাখার সুযোগ আছে কিনা যে বোলিং ইউনিটটা আলাদা করে, ব্যাটিং ইউনিটটা আলাদা করে, বা আর একটু ছোট ছোট মাইক্রো গ্রুপ করে তাদেরকে আরো বেটার প্র্যাকটিস বা বেটার মনিটরিং করা সম্ভব কিনা, আলাদা আলাদা জেলাতে বা ডিভিশনে নিয়ে সেটা সম্ভব কিনা? ওয়েল, এইচপি যেটা আছে, যেটা হলো আন্ডার 19 অ্যান্ড বিভিন্ন জায়গায়, দ্যাটস সাম ইউ ক্যান কাইন্ড অফ সে দ্যাট এজ গ্রুপের এলিট প্লেয়ার্স দে গেট সিলেক্টেড ফর দিস থিং, তাদের গ্রুমড আপ হয় ফর দ্য ফিউচার ন্যাশনাল প্লেয়ার্স। সো আপনি যেটা বলছেন, এইচপি হ্যাজ গট ইস বোলিং ইউনিট, পেস বোলিং ইউনিট, স্পিন, অ্যান্ড তাদের কিন্তু ভাগে ভাগেই করা হয়, বাট একসাথে যখন আপনি 30 জনকে নিয়ে কাজ করছেন, 30 জন একসাথে ডাজন্ট মিন দ্যাট একসাথে কেউ হয়তো ওরকম ভাগ করে থাকে, একটা গ্রুপ জিমে যাচ্ছে, একটা ফিল্ডিং এ যাচ্ছে, ওরকম করে ভাগ করা আছে, দ্যাটস নট দ্য প্রবলেম। কিন্তু প্রবলেম হলো যে আমাদের প্র্যাকটিস মাঠগুলো কিন্তু ইনএডুকেট। আমাদের এরকম যে একাডেমি মাঠ আছে, এরকমই কিন্তু বিসিবির আরও 3-4টা থাকা উচিত, যেরকম ফার্স্ট ক্লাস ক্রিকেটার কোথায় প্র্যাকটিস করবে, ইয়া যারা প্রিমিয়ার লিগের প্লেয়াররা কোথায় প্র্যাকটিস করবে, অফ সিজনে কোথায় যাবে, তাদের এক্সেসটা কোথায় থাকবে, ইয়া ন্যাশনাল টিমের যারা বাইরে বের হয়ে গেছে এখন, তারা কই স্লটটা পাবে। আসলে প্র্যাকটিসের ফ্যাসিলিটিসটা হচ্ছে সবচেয়ে বাধা হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আরেকটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, আরও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অনে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, ঘরোয়া লিগ নিয়ে আমরা কথা বলছি। আমার সঙ্গে আছেন দীপু রায়চৌধুরী। ভাই, আমরা খুব একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শোয়ের খুব বেশি কথা বলার সুযোগ নেই। একটু ঘরোয়া লিগ থেকে বের হয়ে জাতীয় দলে ফিরতে চাই। জিম্বাবুয়ের সাথে সামনে বাংলাদেশের কিন্তু খেলা আছে, টিমটা কেমন হলো? আমি মনে করি টিমটা অনেক ভালো হয়েছে। তাসকিন কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন এবং তানজিম সাকিব প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছে। একটু দেখে আসতে চাই যে আসলে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, বাংলাদেশ টিমটা কেমন হলো একটু দেখে আসতে। 2000 থেকে 2025 ক্রিকেটের বনেদি ফরম্যাটে টাইগাররা খেলেছে 150 ম্যাচ, জয় মাত্র 22টি, যেখানে হারের সংখ্যা 110। সাফল্য বলতে কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট ম্যাচ জয়। যদিও পাকিস্তানের বিপক্ষে একবার সিরিজ জয়ে সুখস্মৃতি রয়েছে, আবার দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে এত বছরেও টেস্ট ম্যাচ জয়ের কোনো কৃতিত্ব নেই বাংলাদেশের। তারপরও জিম্বাবুয়ে প্রতিপক্ষ হলেই বাংলার ক্রিকেটে শুরু হয় সমালোচনা। ক্রিকেট বোদ্ধারা শুলে চড়ান টাইগারদের। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে 10টি সিরিজ খেলেছে বাংলাদেশ, 4টিতে জয়লাভ করলেও হার অপর 4টি, বাকি 2টি ড্র। যদিও জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেট ইতিহাস বাংলাদেশ থেকেও পুরনো, মাঝে জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় আইসিসি। অপরাধটা খুবই গুরুতর ছিল, বোর্ডের কাজে খবরদারি করছিল দেশটির সরকার। এর মাঝেও দলটি খেলেছে 121 টেস্ট, 13 জয়ের বিপরীতে হারতে হয়েছে 78 ম্যাচ। ফ্লাওয়ার, ক্যাম্বেল, ডেভিড হাউটন যুগের অবসান হলে দিনকে দিন পিছিয়ে যায় তাদের ক্রিকেট। সামনে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে প্রশ্ন করা হয় মিরাজ জাকেরদের কাছেও, তারাও দিলেন এমন উত্তর। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন, আর বড় টিম ছোট টিম এরকম না, পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে। মাইন্ডে তো জিম্বাবুয়ে সিরিজের প্রিপারেশন আছে, আমার আর 2 ম্যাচ আছে এখানে, তো এই 2টা ম্যাচ ভালো করে শেষ করে দেন জিম্বাবুয়ে সিরিজের জন্য ইনশাল্লাহ। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট 20 এপ্রিল সিলেটে, আর দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামে চলতি মাসের 28 তারিখে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দীপু রায়চৌধুরী, আসলে আমরা কোনো ফরম্যাটেই সম্প্রতি খুব একটা ভালো করছি না, টেস্ট, টি20 কিংবা ওয়ানডে। কি বলবেন আসলে জিম্বাবুয়ের সাথে খেলা? জিম্বাবুয়ে যে এখানে কারেক্টলি বলছে যেটা ইট ক্যারিজ পয়েন্ট অ্যান্ড এভরি ম্যাচ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হবে যেটা আমরা কিন্তু টেস্ট ক্রিকেট কিন্তু অনেক দিনের থেকে একটা গ্যাপ হয়ে গেছে, সো দ্যাট উইল বি চ্যালেঞ্জ টু কাম ব্যাক কুইকলি। অ্যান্ড অ্যাডভান্টেজটা যেটা আছে উই উইল ডেফিনেটলি ওভারকাম, বিকজ কারণ হচ্ছে কি এখন যদি প্রেজেন্ট টিমটা দেখেন তো আপনি দেখবেন যে হয়তো একটা ট্রানজ্যাকশন পিরিয়ডে অনেকগুলো প্লেয়ার ছেড়ে হয়ে গেছে, কিন্তু যেই প্লেয়ারগুলো আছে যাদের আমরা সিনিয়র বলি তারা কিন্তু অত বয়স হয় নাই, কিন্তু তারা কিন্তু আর্লি থেকে কিন্তু এখন কিন্তু দে আর ম্যাচিওর, তাদের পিছনে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেস বিহাইন্ড আছে, সো উই ক্যান কল ইট দ্যাট ইটস অ্যান এক্সপিরিয়েন্স সাইড। সো আমি মনে করি যেটা দ্য সিলেকশন যেটা হয়েছে যে ইফস অ্যান্ড বাট তো থাকবেই, বাট আমি মনে করি এটা ভালো সিলেকশন, বিকজ আপনি দেখেন পেস বোলার্স এখন দেয়ার ইজ আ ব্যাটারি অফ পেস বোলার্স, অনেকে থাকে ইনজুরিও থাকে, আবার অনেকে রেস্ট করে খেলাতে হয়, সো সেইভাবে কিন্তু খেলতেছে। এখন প্রশ্ন উঠতে পারে ওয়াই দ্যার ইজ নট মুস্তাফিজ অর শরীফুল অর এনি অথবা রাইটাম লেগি কেন নাই, কিন্তু এখানে কিন্তু অনেক জিনিসই দেখার, উইকেটটা কি, অপোজিশনের স্ট্রেংথটা কোথায়, আর ফর্ম আমাদের প্লেয়ারদের কীরকম, বাট অ্যান্ড যেই প্লেয়ারগুলো যেগুলো আছে তা আমি দেখি যে এভরিবডি ইজ কেপেবল অ্যান্ড আই এম শিওর বাংলাদেশ উইল। মিরাজ কিন্তু কিছুদিন আগে বলছিলেন যে তার ব্যাটিং অর্ডার নিয়ে উনি কথা বলেছেন যে তাকে বারবার শাফেল করা হয়, দলের প্রয়োজন একবার এক একটা পজিশনে খেলানো হয়। তিনি কিন্তু বিসিবি প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন, তিনি একটা ফিক্সড বাংলাদেশ টিমে একটা ফিক্সড জায়গায় তিনি ব্যাটিং করতে চান, এই ব্যাপারে কি বলবেন? ওয়েল, আপনি যদি দেখেন যেটা যদি মেহেদীর যদি আপনি জার্নি দেখেন যে হি ওয়াজ ইউজড অ্যাজ অ্যান অফ স্পিনার, হ্যাঁ, হি ওয়াজ দ্য ফ্রন্ট লাইন, তারপরে সে ব্যাটিং ভালো করতে করতে তার বিভিন্ন জায়গায় তার স্কোপ যেখানে দেওয়া হয়েছে, যখন সুযোগ হয়েছে সেই জায়গাটা সে ভালো খেলছে। বাট ইফ ইউ থিঙ্ক দি আদার ওয়ে, যে ওপেনার্স আমাদের এস্টাবলিশ ছিল নাম করা, এখন তামিম ইকবালের জায়গায় কি সে আসবে?
ইয়া সৌম্য at that time no way out. আপনি যদি দেখেন ওখানে সাকিবুল হাসান, মুশফিকুর রহমান, তো কনফিডেন্সও দরকার, একটা সেটআপ আছে, বাট দ্য টাইম উইল কাম, হি হ্যাজ টু বি পেশেন্ট। যেমনি এখন যেমনি তার ম্যাচুরিটি আসছে প্রুভ করতে, এখন যখন মানে মেহেদী মিরাজ যখন তার জায়গায় খেলবে, ইট ক্যান বি 4, ইট ক্যান বি 5, আরেকজন ওইখানে যেতে হলে তারও ওয়েট করতে হবে। দীপুরানী চৌধুরী, আমরা যদি দেখি যে আসলে খুব কম সময়ে আফগানিস্তান খুব ভালো করছে, বা ক্রিকেটে প্রতিটা দলকে আমরা দেখছি যে অ্যাডভান্স হতে, সেখান থেকে কিন্তু আমরা জিম্বাবুয়ে একসময় খুব ভালো টিম ছিল, তারা অনেকটা হারিয়ে গেছে, কেনিয়া হারিয়ে গেছে, বাংলাদেশকেও অনেকে এই জিম্বাবুয়ের সঙ্গে এখন তুলনা করছে যে আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটের মানও এমন জায়গায় চলে যাচ্ছে যে এখন বাংলাদেশও কিন্তু স্ট্রাগল করছে অনেক বেশি। আমি যদি আপনার কাছে, আপনি কোচ, আপনি আগে খেলেছেন সাবেক ক্রিকেট, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশি ক্রিকেটটা এখন কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আছে? আমি তো মনে করি যে উই মাস্ট হ্যাভ পেশেন্স, বিকজ ডাউন দ্য র্যাঙ্কস, যেহেতু আমি গেম ডেভেলপমেন্টে আছি, আই নো দি পাইপলাইন অ্যান্ড দি এক্সপিরিয়েন্স অফ দি কারেন্ট যারা এখন আছে, যে অনেক সময় হয় কি ট্রানজিশনের ও পিরিয়ডে কিন্তু একটা গ্যাপ হয়ে যায়, বাট আই ডোন্ট সি দ্যাট গ্যাপ, যে আপনার মাশরাফি ছাড়ছে, তারপরে আপনি বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ গেল, তারপরে তামিম ইকবাল গেল, আস্তে আস্তে কিন্তু দোষ হুট করে কিন্তু সবাই যায় নাই, যেটা অনেক বড় টিম ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ফেসড ইট। লাইক আপনি রিমেম্বার করবেন অস্ট্রেলিয়া একবার আসছিল আন্ডারস্ট্যান্ড টিম নিয়ে, সো দেয়ার ওয়াজ আ বিগ গ্যাপ। সো আমি মনে করি ওই গ্যাপ নাই, অ্যান্ড যারাই আছে, যে 15 জন আছে, 15 জনে তো 11 জন খেলবেন, যারা 4 জন আছে, ইউ ক্যান থ্রো এনিওয়ান আউট, তারা কিন্তু অল প্রুভেন রেজাল্ট পাচ্ছি না, রেজাল্ট পাবেন, ইউ মাস্ট হ্যাভ পেশেন্স। আমরা না আমরা অনেক সময় হয় কি যে আমরা কিন্তু ধৈর্য হারাই যাই, দিস ইজ ওয়্যার অ্যাজ আ বেঙ্গলি আমি নিজেও অ্যাডমিট করি আমরা, কিন্তু তারপরে বাংলাদেশ, আমি বলবো যে ক্রিকেট ভক্তরা অনেক বেশি পেশেন্স আছে তাদের, তারা এত কিছুর পরও বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে আছে, খেলা হলে প্রতিটা মানুষ খেলা দেখার চেষ্টা করে, তারা পেশেন্স হারালে কিন্তু এটা এই সমর্থনটা পেত না। ত্রিপুরানী চৌধুরী, আজকে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নিউজ 24। নিশ্চয়ই দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার আবারও চলে আসবো গেম অনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।